বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি পরম করুণাময় আল্লাহ তাআলার রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো। আজ আমি অনলাইন শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ এই অংশটি নিয়ে আলোচনা করছি। গত ক্লাসে স্থিতিস্থাপকতা অংশের পীড়ন পর্যন্ত আলোচনা হয়েছিল। আজ আমি এর পরবর্তী অংশ অর্থাৎ হুকের সূত্র নিয়ে আলোচনা করছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে কোনো বস্তুতে যত বেশি বল প্রয়োগ করা হয় সেই বস্তুটি তত বেশি বিকৃতি হয়। আর এই বিকৃত বস্তুটি আবার উল্টা দিকে যে প্রতিক্রিয়া বল প্রয়োগ করে তার প্রতি একক ক্ষেত্রফলের ওপর, সেটি হলো পীড়ন। আর এই পীড়ন বলটা নির্ভর করে বিকৃতির ওপর। বিকৃতি যত বেশি হবে পীড়ন তত বেশি হবে। এই কথাগুলোকে সূত্রের আকারে আমাদের কাছে উপস্থাপন করেন বিজ্ঞানী হুক। তার সূত্র অনুসারে পীড়ন বিকৃতির সমানুপাতিক, অর্থাৎ পীড়ন এবং বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এর অর্থ হচ্ছে যত বেশি বিকৃতি হবে তত বেশি পীড়ন হবে। কোনো বস্তুকে আমরা বল প্রয়োগে যত বেশি বিকৃত করব ওই বস্তুটিও ঠিক তত বেশি আমাদের কাছে প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে। হুকের সূত্রের এটি মূল কথা। আমরা এরপর দেখব পদার্থে তিন অবস্থা: কঠিন, তরল ও গ্যাসীয়। এই বিষয়টার উপরে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা জানি যে পরমাণুর মাধ্যমে অণু গঠিত হয়, আর অণুগুলোই হলো কোনো পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম এবং বৈশিষ্ট্য ধর্ম বহনকারী সবচেয়ে ক্ষুদ্রতম কণা। কারণ অণুকে ভাঙলে আমরা পাবো পরমাণু, পরমাণুকে ভাঙলে পাবো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আবার এই ইলেকট্রন এবং ইলেকট্রনকে যে তৈরি করা হয় সেখানে দেখা গেছে যে ইলেকট্রন এবং কোয়ার্ক মিলে তৈরি হয় হলো প্রোটন এবং নিউট্রন, এবং প্রোটন এবং নিউট্রন মিলে তৈরি হয় নিউক্লিয়াস। আর সার্বিকভাবে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই তিনটা মিলে তৈরি হয় পরমাণু। তো পরমাণুর মধ্যে ওই সংশ্লিষ্ট পদার্থের বৈশিষ্ট্য থাকলেও পরমাণুর কিন্তু স্বাধীন অস্তিত্ব নাই, কিন্তু অণু স্বাধীনভাবে অবস্থান করে এবং উক্ত পদার্থের সমস্ত ধর্ম বা বৈশিষ্ট্যকে বহন করে। আমরা উদাহরণ হিসেবে পানির অণুর কথা বলতে পারি। পানির অণুতে H2O, অর্থাৎ এখানে পানির যাবতীয় বৈশিষ্ট্যই আছে, কিন্তু অণুকে ভেঙে যখন পরমাণু করব তখন এখানে দুইটা গ্যাসীয় পদার্থ পাওয়া যাবে, একটা হলো অক্সিজেন আর একটি হলো হাইড্রোজেন। এখানে কিন্তু পানির কোনো বৈশিষ্ট্য অবশেষ থাকে না। কিন্তু যদি এটি মৌলিক পদার্থ হতো তাহলে অণু বা পরমাণু যে আকারই করা হোক এতে ওই পদার্থের বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকতো। আমরা এখানে পানির তিনটি অবস্থায় দেখতে পাচ্ছি। গ্যাসীয় অবস্থা অর্থাৎ সেটা জলীয় বাষ্প, আর এটাকে স্বাভাবিক অবস্থায় তরল, আর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঠান্ডা করা হলে অথবা তার নিচে নিয়ে যাওয়া হলে এটি বরফে পরিণত হয়। পদার্থের এই তিন অবস্থার মধ্যে আমরা কিছু মৌলিক বিষয়গুলো আমরা একটু আলোচনা করছি। কঠিন পদার্থে নির্দিষ্ট আকার আয়তন আছে, তরল পদার্থের নির্দিষ্ট আকার নাই কিন্তু নির্দিষ্ট আয়তন আছে। এদেরকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকৃতি এরা ধারণ করে। কিন্তু গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আকারও নাই এবং আয়তনও নেই। আমরা এই বিষয়গুলো অবশ্যই আগে থেকে জেনে আসছি। তো আমরা পরবর্তীতে পদার্থের এই ধর্মগুলো নিয়ে তুলনামূলক কিছু আলোচনা করব। যেমন গ্যাসীয় ধর্ম, একটা পদার্থ আর একটা পদার্থের পাশ দিয়ে ছুটতে পারে, এর প্রতিফলনটা কি হয়? এর ফলে যেটা হয় সেটা পুরো একটা পাত্র মধ্যে যদি সামান্য পরিমাণে গ্যাস রাখা হয় সেটা পুরো আয়তনটাই সে দখল করে বসে। আর গ্যাসীয় পদার্থের মধ্যে অনেক ফাঁকা জায়গা থাকে, আর ফাঁকা জায়গার ফলে কি হয়? তাদেরকে দ্রুত সংকুচিত করা যায়। একটি অণু অন্য অণুর সাপেক্ষে ছুটতে পারে, আর এই বৈশিষ্ট্য থাকার ফলে গ্যাসীয় পদার্থ কিন্তু প্রবাহিত হয়। এখন তরল পদার্থের কিছু বৈশিষ্ট্য আমরা দেখি। তরল পদার্থগুলো একটা আর একটার পাশ দিয়ে যেতে পারে, আর যেতে পারে বলেই এরা প্রবাহী ধর্ম লাভ করে। এরা যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকৃতি ধারণ করে। এদের মধ্যেও কিছু ফাঁকা জায়গা আছে, কিন্তু খুব বেশি ফাঁকা জায়গা নাই। তো সামান্য একটু ফাঁকা জায়গা থাকাতে একটু হয়তো সংকুচিত করা যাবে, কিন্তু
স্বাভাবিক যে সংকোচন সেটি তরল পদার্থের ক্ষেত্রে সম্ভব না। কঠিন পদার্থের কিছু ধর্ম নিয়ে আমি কথা বলছি। কঠিন পদার্থগুলো নির্দিষ্ট একটা অবস্থানে অবস্থান করে তারা একটা নির্দিষ্ট কম্পনে কাঁপে। এদের মাঝখানে দূরত্ব নাই বললেই চলে, ফলে এদের নির্দিষ্ট আকার আয়তন আছে। এদেরকে সংকুচিত করা সহজে সম্ভব হয় না, যেহেতু এদের মাঝখানে বেশি দূরত্ব নাই। আর অণুগুলো নির্দিষ্ট এক জায়গায় আটকা পড়ে বলেই এদেরকে সহজে বিচ্ছিন্ন করে কোনো এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো যায় না, অর্থাৎ এদেরকে প্রবাহিত করা যায় না। এরপরে আমরা দেখব পদার্থের আণবিক গতিতত্ত্ব। একটা পদার্থর অণুগুলো তার নিজ স্থান থেকে অনবরত কাঁপতে থাকে। যখন আমরা তাপ প্রয়োগ করি তখন এই পদার্থ অণুগুলোর কম্পন গতিশক্তি বেড়ে যায়, ফলে তারা আগের তুলনায় বেশি পরিমাণে কম্পন নিয়ে কাঁপতে থাকে। এরপরেও যদি আমরা তাপ শক্তি প্রদান করি তাহলে কম্পনটা এত বাড়বে যে এটি এক সময় কঠিন থেকে তরলে রূপান্তর হবে। তারপরে একই প্রক্রিয়ায় যদি আমরা তরল পদার্থকে আমরা তাপ প্রয়োগ করি তাহলে দেখা যাবে যে এটি তার অণুগুলোর কম্পন বেড়ে যাবে, মুক্তভাবে চলাচল বেড়ে যাবে এবং একসময় এরা আন্তঃআণবিক আকর্ষণ বলকে অগ্রাহ্য করে উপর দিকে লাফিয়ে উঠে গ্যাসীয় পদার্থে রূপান্তর হবে। এখন এই আণবিক গতিতত্ত্বের ক্ষেত্রে আমরা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কি দেখি, যে গ্যাসীয় পদার্থগুলো অনবরত নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয় এবং এরা যদি কোনো পাত্রে রাখা হয় তাহলে সেই পাত্রের গায়ে এরা অনবরত চাপ প্রয়োগ করে। ফলে এই চাপের মাত্রা বেশি হলে এটি কিন্তু নানাবিধ দুর্ঘটনা ঘটাতে পারে। আমরা বেলুনের ক্ষেত্রে দেখতে পারি যে বেলুনে একটা নির্দিষ্ট গ্যাসের চাইতে বেশি গ্যাস প্রয়োগ করা হলে দেখা যায় সেখানে প্রচন্ড চাপে বেলুনটা কিন্তু ফেটে যায়। আমরা স্টিম যে রাখা হয় যে বয়লারে, সেখানেও কিন্তু এই ধরনের দুর্ঘটনা অনেক সময় ঘটতে দেখি, যে প্রয়োজনের চাইতে যদি বেশি স্টিম যদি সেখানে জমা করা হয়, বেশি যদি জলীয় বাষ্প জমা করা হয় তাহলে সেটি কিন্তু ফেটে যেতে পারে এবং মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। এখন আমরা দেখব পদার্থের চতুর্থ অবস্থা। আমরা জানি যে পদার্থ মূলত তিনটি অবস্থাতেই থাকে, কঠিন, তরল এবং গ্যাসীয়। কিন্তু এর বাহিরেও আরেকটি অবস্থার কথা আমরা বিজ্ঞানীদের নানা রকম গবেষণার ফলে জানতে পেরেছি। সেই অবস্থাটির নাম হলো প্লাজমা। আমাদের সাধারণ যে একটা পরমাণুর গঠনে দেখা যায় যে একটা পরমাণুর নিউক্লিয়াসের চারদিকে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেরকম ঘোরে ঠিক ইলেকট্রনগুলো ঠিক সেভাবেই ঘোরে, এবং ওই ইলেকট্রনের সংখ্যা আর নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা সমান হওয়ায় পরমাণু মূলত চার্জ নিরপেক্ষ হয়। কিন্তু বিশেষ কোনো পরিস্থিতিতে অত্যন্ত তাপ প্রয়োগ করে অথবা চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করে অথবা তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করে যদি ওই পরমাণু থেকে ইলেকট্রন বের করে পরমাণু এবং ইলেকট্রনের একটা মিশ্রণ তৈরি করা হয় তাহলে সেই পরমাণুগুলো কিন্তু আর চার্জ নিরপেক্ষ থাকবে না। সেখানে যে ইলেকট্রন এবং আয়নের এক ধরনের মিশ্রণ তৈরি হয়, এটি গ্যাসের মতো দেখা গেলেও এটি কিন্তু সত্যিকার অর্থে কোনো গ্যাস হয় না, কারণ গ্যাসের নির্দিষ্ট আকার বা আয়তন নেই। কিন্তু প্লাজমার কিন্তু নির্দিষ্ট আকার দেওয়া সম্ভব, যেটা চুম্বক ক্ষেত্রের মাধ্যমে দেয়া যায়। আমরা আমাদের ঘরে যে বাল্বগুলো জ্বলতে দেখি, বিশেষ করে টিউবলাইট, আমরা বিজ্ঞাপনে নিয়ন লাইটের কথা অবশ্যই জানি, সেখানে এই প্লাজমা আকারে ওই গ্যাসগুলোকে আমরা জ্বলতে দেখি। বজ্রপাত হলে বিজলির যে আলো দেখা যায় সেটাও এক ধরনের প্লাজমা। অনেক দূর থেকে জ্বলজ্বল করে নক্ষত্রের মাঝখানে যে আলো জ্বলতে দেখা যায় সেটাও এক ধরনের প্লাজমা। এই প্লাজমা বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আরো গবেষণা হচ্ছে এবং আমরা প্লাজমা লাইট ব্যবহার করে অনেক ধাতব খণ্ডকে দূর থেকে কেটে ফেলতে পারি এবং এগুলোর বহুবিধ ব্যবহার নিয়ে অনেক গবেষণা হচ্ছে এবং আশা করছি এই বিষয়গুলোতে ভবিষ্যতে আরো বিস্তারিত আমরা জানতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।